বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীগণ, তোমাদেরকে টেন্ডার কস্টের তৃতীয় অঙ্কটি অর্থাৎ তিনটি অঙ্ক আমি আলোচনা দিয়েছি তিনটা লেকচার শিটে। আজকে আমরা টেন্ডার কস্টের চতুর্থ অঙ্কটি দেখাবো, প্রবলেম 4, ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2012, আর এটা বিকমে আসছিল 1998, অর্থাৎ যারা ডিগ্রি করে বিকম করে তাদের 1998 সালের অঙ্কটাই হুবহু 2012 সালে বিবিএতে তুলে দেয়। দেখো অঙ্কটায় কি বলছে। দ্য ইলেকট্রনিক্স লিমিটেড ফার্নিশড ইউ দ্য ফলোইং ইনফরমেশন ফর 2012 when it produced and sold 1 lakh units of a product, 1 lakh units of a product, 1 lakh units of a product, 1 lakh units of a product। এই 1 লাখ ইউনিটসকে আমি বারবার বলার কারণ হলো এই অঙ্কটাতে অন্য অঙ্কের চেয়ে একটু ব্যতিক্রমধর্মী একটি ওয়ার্কিং বাড়তি তথ্য বের করতে বলছে। দেখো কি চাইছে। A cost sheet for 2012 showing the cost and profit or loss। 2012 সালের কস্ট শিট তৈরি করো, তাতে প্রফিট অথবা লস কি হয় বের করে দেখাও। এরপরে বলছে পার ইউনিট, এই প্রফিট আর লস যেটা হয়, অর্থাৎ এই যে কস্ট শিট, প্রফিট আর লস, এগুলো সব পার ইউনিটেরও দেখাতে বলছে, পার ইউনিটের ডাটাও দেখাতে বলছে। তাহলে দেখো আমি সমাধানে এক নজর দেখাই আসি, তাহলে তোমাদের প্রশ্নের আলোচনাটা বুঝতে সুবিধা হবে। দেখো পার ইউনিট কস্ট, তাহলে আমাদের মেটেরিয়াল লাগছিল 9 লাখ টাকা, 1 লাখ ইউনিটস, 1 লাখ ইউনিটস দ্বারা ভাগ দিচ্ছি, দেখো ভাগ 1 লাখ ইউনিটস, তাতে হয়েছে 9 টাকা। লেবার লাগছিল 6 লাখ টাকা, 1 লাখ ইউনিটস দিয়ে ভাগ দিচ্ছে হয়েছে 6 লাখ টাকা। 9 আর 6 যোগ করলে হয় 15 লাখ, 15 লাখকে আবার 1 লাখ দিয়ে ভাগ দিলে 15 টাকা, অথবা 15 লাখ আর ভাগ দেওয়া লাগে না, 9 টাকা যোগ 6 টাকা যোগ করলে 15 টাকা হয়েছে। এইভাবে প্রত্যেকটা জিনিস এক ফ্যাক্টরি ওভারহেড বা ফ্যাক্টরি এক্সপেন্সেস কেউ দেখো 1 লাখ দিয়ে প্রত্যেকবার 1 লাখ দিয়ে ভাগ দিয়ে দেখাইছি। কিভাবে? পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি 1,20,000 ভাগ যদি হয় 1 লাখ ইউনিট, এখানে তো টাকার কলাম, ওই জন্য ভাগ চিহ্নটা দেখানো গেল না, আমি একটাতে একদম উপরে একটাতে দেখিয়ে দিয়ে আসছি। ভাগ 1 লাখ ইউনিটস, ভাগ 1 লাখ ইউনিটস, এটা ওই জন্য কালার করে রেখে আসছে। এটা পরীক্ষা হলে তোমরা দিতেও পারবে না, দিবে না, এটা মনে মনে রাখতে হবে তোমার। তাহলে দেখো 1,20,000 ভাগ 1 লাখ, 1 টাকা 20 পয়সা, 1,50,000 ভাগ 1 লাখ, প্রত্যেকটার এভাবে পার ইউনিটের কস্ট আমাদের বের করে দেব। এরপরে সেলস অফ স্ক্র্যাপ, এই অঙ্কটাতে সেলস অফ স্ক্র্যাপ ছিল, ওই জন্য আমি রেড কালার করে তোমাদেরকে আলাদাভাবে দেখিয়ে দিলাম। এরপরে দেখো টোটাল যা কস্ট হয়েছে ভাগ 1 লাখ, তাহলে 4,50,000 আমরা 1 লাখ দিয়ে ভাগ দিচ্ছি, কত হয়েছে 4 টাকা 50 পয়সা। কস্ট ওয়ার্কস কস্ট বা কস্ট অফ প্রোডাকশন 19,50,000 ভাগ 1,50,000, প্রত্যেকটাকে 1,50,000 দিয়ে ভাগ দিচ্ছি, সরি 1 লক্ষ দিয়ে ভাগ দিচ্ছি। তার মানে বাড়তি একটা কাজ আমরা এখানে একটু করছি, এটা আসলে নতুনত্ব কিছুই নাই, এটা আমি আলাদা একটা কালার করে এটাকে রেখে দিলাম, আলাদা একটা কালার করে কস্ট পার ইউনিটকে আলাদা একটা কালার করে দেখালাম তোমাদের। এটা আসলে ওই প্রত্যেকটা খরচকে 1 লাখ দিয়ে ভাগ দিলে এটা বের হয়, এটা আর নতুনত্ব কিছুই নাই এটার ভিতরে। তাহলে এই জন্য আমরা নর্মাল অঙ্কে টোটাল কস্ট যেটা বের করি, এরপরে এই অঙ্কটায় বাড়তি 2টা ঘর কাটছে, একটা হলো কস্ট পার ইউনিট করে, আবার কস্ট পার ইউনিটের টোটাল কত, কস্ট পার ইউনিট টোটাল কত, এটা ঘরটা কাটে আমরা আলাদা দেখালাম যে টোটাল খরচটাকে আমরা কিভাবে পার ইউনিটে কনভার্ট করব। তাহলে এখন আসো, বেসিক্যালি অঙ্কটা টোটাল অঙ্কটাই সহজ, শুধু পার ইউনিটের জন্য একটা বাড়তি কাজ আমাদের করতে হলো, প্রত্যেকটা খরচকে 1 লক্ষ ইউনিট দিয়ে ভাগ দিয়ে পার ইউনিটের রেটটা বের করে দিলাম, ওটার কাজ ওখানেই শেষ। এটা আমি আর পরবর্তী আলোচনায় ওটাকে আর নিতে চাই না। এরপরে দেখো আমাদের এটা যে টেন্ডার কস্ট, এবং এটা টেন্ডার কস্ট করতে গেলে কি কি করতে বলছে। দ্য নেট সেলিং প্রাইস পার ইউনিট এত, অ্যাজ ফ্রম জানুয়ারি 1, 2013, আগে ছিল 2012 সাল, এখন বলছে 2013 সালের জানুয়ারির 1 তারিখ থেকে
আগে ছিল 2012 সালের অঙ্ক। দেখো এই যে ইনফরমেশন ফর 2012, কিন্তু এবার বলছে as from January 1st 2013 the selling price was reduced, সেলিং প্রাইস কমে যাবে 31 টাকা পার ইউনিট। আগে ছিল কত? 31 টাকা 60 পয়সা। এটা ছিল 2012-তে। 2012-তে ছিল আমাদের 31 টাকা 60 পয়সা। দেখো আমরা যখন 2012 সাল করছি তখন আমরা 31 টাকা 60 পয়সা দিয়ে করছি। কিভাবে বুঝলা? দেখো এখানে 1 লক্ষ ইউনিটস, 1 লক্ষ ইউনিটস ইন্টু এটাকে আমরা গুণ করছিলাম 31 টাকা 60 পয়সা দিয়া, ইন্টু 31.60। তাইলে আমাদের টোটাল সেলিং প্রাইস দাঁড়াইছিল 3,60,000 টাকা। এই যে 31 টাকা 60 পয়সা আমরা দেখাই দিছি, 3,60,000 টাকা দাঁড়াইছিল আমাদের টোটাল সেলিং প্রাইস। কিন্তু এখন বলছে 2013-তে ওই সেলিং প্রাইস 31 টাকা 60 পয়সা থেকে রিডিউস অর্থ কমে যাওয়া, রিডিউস টু 31 টাকা 31 পার ইউনিট। ওটা কমে পার ইউনিট হবে 31 টাকা। 31 টাকা 60 পয়সা থেকে কমে আসবে 31 টাকা। 31 টাকা 60 পয়সা ছিল, সেখান থেকে কমে হবে 31 টাকা। তাহলে টেন্ডারে আমাদের এইটুকু সেলিং প্রাইসের একটা তথ্য বেরি করা পাইলাম। ইট ওয়াজ এস্টিমেটেড দ্যাট প্রোডাকশন could be increased by 50% in 2013। তাহলে আমাদের উৎপাদন 50% বাড়বে। তাহলে আগে 2012-তে ছিল 1 লাখ ইউনিট। দেখো অঙ্কের টপে আমি রেড কালার করে দেখিয়ে আসছি। 2012 সালে ছিল 1 লাখ ইউনিট। এখন 2013 সালে সেটা বৃদ্ধি পেয়ে হবে 50% বৃদ্ধি পাবে। তাহলে 50% বৃদ্ধি পেলে কত হবে? 1,50,000 ইউনিট। এই দেখো আমি দেখাইছি 1 লাখ, না সরি প্রশ্নই দেওয়া আছে 1,50,000 ইউনিট। তাহলে কি বলছে? as from January 1st 2013 the selling price was reduced to টাকা 31 per unit. It was estimated that production could be increased by 50% in 2013 on account of excess capacity। আমাদের যে বাড়তি ক্যাপাসিটি আছে এই জন্য আমরা উৎপাদন আরো 50% বাড়াইয়া 1 লাখের পরিবর্তে 1.5 লাখ করব। মেটেরিয়াল প্রাইস দেখো and wages rate would increase by 10%। ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া, তাহলে মেটেরিয়ালের প্রাইস এবং ওয়েজেসের রেট দুইটাই 10% বাড়বে। আমাদের আগে যে খরচ ছিল তার চেয়ে খরচ বৃদ্ধি পাবে। দিন যত অতিক্রান্ত হবে আমাদের জিনিসপত্রের দাম, লেবার রেট, আনুষঙ্গিক খরচ বৃদ্ধির কারণে আমাদের খরচও বৃদ্ধি পাবে। ওই যে তোমাদের বলছিলাম বাংলাদেশ সরকারের আমাদের মেগা প্রজেক্টগুলি যত দিন বা অতিবাহিত হয় বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে আমাদের ওই প্রজেক্টের খরচও আবার বৃদ্ধি পায়। তাহলে আমাদের ছোট কন্ট্রাক্টেও, ছোট টেন্ডারও এভাবে বৃদ্ধি পেতে পারে। তাহলে মেটেরিয়াল প্রাইস অ্যান্ড ওয়েজেস রেট উড ইনক্রিজ বাই 10% ইন 2013। তাহলে এই দুইটা বৃদ্ধি পাইল। এখন কি কি বের করতে বলছে? আমাদের রিকোয়ারমেন্ট ছিল ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার, তোমার তৈরি করা দরকার। কি কি তৈরি করবো আমরা? দেখো ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার a cost sheet for 2012 showing the cost and profit or loss। কস্ট শীট তৈরি করো, প্রফিট এবং লস তৈরি করো, পার ইউনিটেরও দেখাও। এরপরে and estimate cost sheet for 2013। এটা 2012 সালের কস্ট শীটের ভিত্তিতে 13 সালে আমরা টেন্ডার করব। ইউ আর অ্যাজিউম দ্যাট 1,50,000 ইউনিট উড বি প্রডিউসড অ্যান্ড সোল্ড ইন 2013। তাহলে 2013 সালে আমরা প্রডিউস এবং সোল্ড করবো 1,50,000। এটা ইউনিটটা বের করে আবার না দিলেও ওই যে প্রোডাকশন কুড বি ইনক্রিজ বাই 50% ইন 2013, এটা দেখেও আমরা বুঝতে পারছিলাম যে পরবর্তী বছরে প্রোডাকশন 1 লাখের পরিবর্তে আরো 50% বৃদ্ধি, অর্থাৎ 50,000 বৃদ্ধি পেয়ে 1.5 লাখ হবে। এখন দেখো and
ফ্যাক্টরি ওভারহেড উড বি রিকভার্ড অ্যাজ এ পার্সেন্টেজ অফ ডাইরেক্ট ওয়েজেস। ফ্যাক্টরি ওভারহেড ডাইরেক্ট ওয়েজেসের কত পার্সেন্ট হবে? আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, অফিস অ্যান্ড সেলিং ওভারহেড অ্যাজ এ পার্সেন্টেজ অফ ওয়ার্কস কস্ট। অফিস অ্যান্ড অ্যাডমিন এটা ওয়ার্কস কস্টের কত পার্সেন্ট? অফিস অ্যান্ড অ্যাডমিন এটা ওয়ার্কস কস্টের কত পার্সেন্ট? এটা ওয়ার্কস কস্টের কত পার্সেন্ট এটা বের করতে হবে। ঠিক আছে, তাইলে এখন দেখো আমরা প্রশ্নটা দেখলাম, এখন যাই আমরা উত্তর শিটে। দেখো আমাদের টোটাল উত্তর শিটটা, অ্যান্সার শিটটা, সলিউশন দ্য ইলেকট্রনিক্স লিমিটেড কস্ট শিট ফর দ্য পিরিয়ড এন্ডেড 2012 প্রথম বছরে আউটপুট উৎপাদন হবে 1 লাখ ইউনিটস, 1 লাখ ইউনিটস। তাইলে এখন দেখো ডাইরেক্ট মেটেরিয়াল ইউজ কত, ডাইরেক্ট ওয়েজেস কত, 9 লাখ আর 6 লাখ যোগ করলে 15 লাখ প্রাইম কস্ট। এর সাথে ফ্যাক্টরি ওভারহেড বা ফ্যাক্টরি এক্সপেন্সেস যোগ করলাম, পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি, ফ্যাক্টরি ইনডাইরেক্ট ওয়েজেস, আদার ফ্যাক্টরি এক্সপেন্সেস, ডিফেক্টিভ ওয়ার্কস, রেকটিফিকেশন কস্ট। আমরা প্রোডাকশন পিরিয়ডে কিছু মাল দেখলাম কিছু ডিফেক্ট হয়েছে, কিছু ত্রুটিযুক্ত হয়েছে, ওইগুলিকে ত্রুটি মুক্ত করার জন্য রেকটিফিকেশন অর্থাৎ সংশোধনী করার জন্য, ঠিক করার জন্য যে খরচটা আমার কাছে ডিফেক্টিভ ওয়ার্কস মানে রেকটিফিকেশন কস্ট, ওটার সংশোধনের খরচ যেটা। প্লান্ট রিপেয়ার্স, মেনটেনেন্স অ্যান্ড ডিপ্রিসিয়েশন, আমাদের যে প্লান্ট বা মেশিন আছে সেটা রিপেয়ার খরচ, মেনটেনেন্স খরচ, অবচয় টোটাল একবারে দিছে। তাহলে সব মিলে আমাদের টোটাল খরচ দাঁড়ালো 4,70,000 ফ্যাক্টরির টোটাল কস্ট। এর থেকে লেস সেলস অফ স্ক্র্যাপ 20,000। এই দেখো প্রশ্নের ভিতরে আমাদের দেয়া ছিল সেলস অফ প্রোডাক্টস অফ প্রসিডস অফ স্ক্র্যাপ, সেলস অফ স্ক্র্যাপ, এটাও আমি রেড কালার করে দেখিয়ে দিই, তার কারণ এটা সব অঙ্কে থাকে না, থাকলে কি কাজ হবে সেটা দেখালাম। সেলস অফ স্ক্র্যাপ আমরা ফ্যাক্টরির যাবতীয় খরচ থেকে বিয়োগ করে দিলাম, এটা রেড কালার করে আমি দেখিয়ে দিলাম তোমাদের। তাহলে সেলস অফ স্ক্র্যাপ বাদ দিলে আমাদের থাকলো কত? 4,70,000 থেকে 20,000 বাদ দিলাম, থাকলো 4,50,000। এটা 4,50,000 উপরে যে খরচ ছিল আমাদের প্রাইম কস্ট 15 লাখ যোগ 4,50,000 মোট হলো 19,50,000। এটার নাম ওয়ার্কস কস্ট বা কস্ট অফ প্রোডাকশন। এর সাথে অ্যাড কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস, কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস। অফিস এটার অধীনে কি ছিল? অফিস স্যালারিজ অ্যান্ড এক্সপেন্সেস, সেলিং এক্সপেন্সেস, এই দুইটা আমরা যোগ করলাম 3,90,000, যোগ করলে টোটাল দাঁড়ালো 23,40,000। তার থেকে আমরা এটার নাম দেবো কস্ট অফ সেলস বা টোটাল কস্ট টিসি। এর সাথে প্রফিট আমরা যোগ করবো, তার প্রফিট তো আমরা জানি না, জানি সেলিং প্রাইস 1 লাখ ইউনিটস গুণন পার ইউনিট বিক্রি করছি আমরা 31 টাকা 60 পয়সা। তাইলে 1 লাখ ইউনিট গুণন 31 টাকা 60 পয়সা, তাতে হলো 31,60,000 টাকা। তাহলে টোটাল কস্ট বের হয়ে গেল আমাদের। এখন প্রত্যেকটাকে আমরা 1 লাখ ইউনিট দিয়ে ভাগ দিয়া পার ইউনিটের রেট বের করছি, এটা আমি আর দেখাতে চাই না। এখন আসো টেন্ডারের অঙ্ক, আমাদের স্বাভাবিকভাবেই পার্সেন্টেজ বের করে নিতে হবে। তাহলে প্রথমে বলছে ফ্যাক্টরি ওভারহেড would be recovered as a percentage of direct wages, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড এটা ডাইরেক্ট ওয়েজেসের কত পার্সেন্ট। তাহলে দেখো আমি এখানে গোল চিহ্ন দিয়ে এখানে ইন্ডিকেট করে দিলাম, চিহ্নিত করে দিলাম। ডাইরেক্ট ওয়েজেস ছিল 6 লাখ, তখন ফ্যাক্টরির টোটাল ওভারহেড হয়েছিল কত? ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্ট কত হয়েছিল আমাদের? ফ্যাক্টরির টোটাল ওভারহেড, ওয়ার্কস কস্ট না, ভুল বলছি, ফ্যাক্টরির টোটাল ওভারহেড, ফ্যাক্টরির যাবতীয় খরচ যোগ করে সেলস অফ স্ক্র্যাপ বাদ দেওয়ার পরে ফ্যাক্টরির টোটাল ওভারহেড ছিল আমাদের 4,50,000। তাইলে যখন টোটাল ডাইরেক্ট ওয়েজেস দেয় 6 লাখ, তখন ফ্যাক্টরির ওভারহেড ছিল 4,50,000। একে কত? 100তে কত? এই দেখো পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড অন ডাইরেক্ট ওয়েজেস ফর 2013 সালের জন্য।
তাহলে উপরে ফ্যাক্টরি ওভারহেড, নিচে ডাইরেক্ট ওয়েজেস ইনটু 100। ওই যে গল্প বলছিলাম, মা তার বেবিকে বিয়ার করবে, বেবি তার মাকে বহন করতে বিয়ার করতে পারবে না, তাহলে বড় অঙ্কের টাকা ফ্যাক্টরি ডাইরেক্ট ওয়েজেস, ফ্যাক্টরি ওভারহেড ছোট, এটা উপরে ইনটু 100, তাহলে কত হলো 75%। এরপরে পার্সেন্টেজটা কি ছিল দেখো, অফিস অ্যান্ড সেলিং ওভারহেড অ্যাজ এ পার্সেন্টেজ অফ ওয়ার্কস কস্ট। অফিস অ্যান্ড সেলিং এটা ওয়ার্কস কস্টের কত পার্সেন্ট? তাহলে আমাদের প্রশ্নে ওয়ার্কস কস্ট বা ফ্যাক্টরি কস্ট ছিল 19,50,000, আর অফিস অ্যান্ড অফিস স্যালারি আর সেলিং দুইটা মিলে একত্রে আছে 3,90,000। তাহলে টোটাল ওয়ার্কস কস্ট 19,50,000, তখন অফিস অ্যান্ড সেলিং আছে 3,90,000। তাহলে বড় টাকা ছোট টাকাকে বহন করছে, অর্থাৎ অফিস ওয়ার্কস কস্ট বহন করছে সেলিং, অফিস অ্যান্ড সেলিং এক্সপেন্সেসকে। তাহলে আমরা এখন কাজ করি, পার্সেন্টেজ অফ অফিস অ্যান্ড সেলিং এক্সপেন্সেস অন ওয়ার্কস কস্ট, নিচে ওয়ার্কস কস্ট, উপরে অফিস অ্যান্ড সেলিং এক্সপেন্সেস ইনটু 100, তাহলে বের হলো 20%। এরপরে পার ইউনিট 31 টাকা 60 পয়সা, এটা আমাদের এখানে বের করার দরকার ছিল না, আমাদের প্রশ্নের মধ্যেই একবারে আমরা বের করে আসছি, যে সমাধানের ভিতরে কস্টশিটের মধ্যে দেখাচ্ছি, এখানে না দেখালেও চলবে। এরপরে দেখো আমাদের পরবর্তী ধাপ, এরপরে দেখো আমাদের পরবর্তী ধাপে এস্টিমেটেড কস্টশিট। এস্টিমেটেড কস্টশিটে কি আসবে দেখো, এস্টিমেটেড কস্টশিট ফর দ্য ইয়ার 2013, estimated production 1,50,000 units, তাহলে মেটেরিয়াল 1,50,000 ইউনিট ইন্টু টাকা 9, তাহলে কোথায় পাইলাম আমরা 9 টাকা। আগের বার টোটাল মেটেরিয়াল লাগছে কত, 9 লাখ টাকা, তখন ইউনিট ছিল 1 লাখ, পার ইউনিটের রেট ছিল কত, 9 টাকা। এখানে পার ইউনিটের রেট বা মেটেরিয়ালের টোটাল প্রাইস দেয় নাই। আমরা জানি সব অঙ্কতেই, আমরা জানি সব অঙ্কে টেন্ডার করতে গেলে টেন্ডারের সকল অঙ্কে মেটেরিয়াল এবং ওয়েজেস দেয়া থাকে। এই অঙ্কটা কিন্তু অন্য সব অঙ্কের চেয়ে ব্যতিক্রম। 1 নম্বর ব্যতিক্রম ছিল কস্ট পার ইউনিট বের করতে হয়েছে, 2 নম্বর ব্যতিক্রম ছিল টেন্ডারের জন্য মেটেরিয়াল কস্ট এবং লেবারের কস্ট দেয়া নাই, বলছে মেটেরিয়াল আমাদের লাগবে 1.5 লাখ ইউনিট বের করব, আর প্রিভিয়াস ইয়ারে বিগত বছরে কস্টশিটে মেটেরিয়াল ইউজ ছিল 9 লাখ টাকা, ইউনিট ছিল 1 লাখ, তাহলে পার ইউনিট 9 টাকা। এখানেও ওই পার ইউনিট 9 টাকা ধরলে 1.5 লাখ ইউনিট গুণন 9 টাকা যত হয়। এখন বলছে যে না, ওই রেটে আমাদের চলবে না, অ্যাড ইনক্রিজ অফ প্রাইস 10%, মেটেরিয়ালের প্রাইস 10% বৃদ্ধি পাবে। এই দেখো প্রশ্নে বলছিল মেটেরিয়াল প্রাইস 10% বৃদ্ধি পাবে, মেটেরিয়াল প্রাইস অ্যান্ড ওয়েজেস রেট উড বি ইনক্রিজ বাই 10% ইন 2013, নেক্সট ইয়ার, পরবর্তী বছর 2013-তে মেটেরিয়াল এবং লেবারের কস্ট বৃদ্ধি পাবে। তাইলে 9 টাকার উপরে আরো 10% বৃদ্ধি পাইবে, তাহলে 9 টাকা 90 পয়সা দিয়ে গুণ করেও আমরা করতে পারতাম, অথবা টোটাল 1.5 লাখ ইউনিট গুণ 9 টাকা, তাতে হয় 13,50,000, ওই 13,50,000-এর 10% আমরা এখানে ইনক্রিজ করে দিলাম, 13,50,000 ইন্টু 10%, ইন্টু 13,50,000 ইন্টু 10%, তাতে আমাদের 1,35,000 বৃদ্ধি পেল। এখন যাও ওয়েজেস 1.5 লাখ ইউনিট গুণন 6 টাকা, 6 টাকা কোথায় পেলাম, কস্টশিটের অঙ্কে দেখো 1 লাখ ইউনিটসের জন্য ডাইরেক্ট ওয়েজেস ছিল 6 লাখ, তাহলে পার ইউনিট কত, 6 টাকা। তাহলে এখানেও ওই 1.5 লাখ ইউনিট গুণন 6 টাকা লিখবো, 6 টাকা অ্যাড ইনক্রিজ 10%, তাহলে 1.5 লাখ ইউনিট 6 টাকা হয় 9 লক্ষ টাকা, তাহলে এখানে আমরা লিখবো 9 লক্ষ টাকা গুণন 10%, 9 লক্ষ গুণন যদি আমরা 10% দেই তাতে হয় আরো 90,000, 9,90,000 হলো আমাদের প্রাইম কস্ট, এর সাথে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আগের আমরা পার্সেন্টেজটা যে বের করছি আর কোনো ইনক্রিজ ডিক্রিজ হবে না, ফ্যাক্টরি ওভারহেড হবে ওয়েজেসের 75%, আর অফিস অ্যান্ড সেলিং হবে ওয়ার্কস কস্টের 20%। এই 75 আর 20 এটার আর কোনো ইনক্রিজ ডিক্রিজ অঙ্কে বলে না, এটা সরাসরি এটা দিয়েই অঙ্ক করব। তাহলে ডাইরেক্ট ওয়েজেস আমরা পাইছিলাম 9 লাখ, এই 9 লাখের 75% তাহলে দাও এখানে, তাহলে এখানে তুমি এখানে টাকাটা তুলে দিতে পারো, 9 লক্ষ গুণন 75%, 9 লক্ষ গুণন 75% যদি দিয়ে দাও তাহলে 9 লাখের 75% আছে 7,42,000,
যোগ করলে হলো ওয়ার্কস কস্ট বা কস্ট অফ প্রোডাকশন, এর সাথে অফিস অ্যান্ড সেলিং হবে ওই ওয়ার্কস কস্ট দিয়ে 32,17,000, এটার 20%, 32,17,000 গুণন 25 গুণন 20% তাতে কত হয়? 9,50,000। তাহলে এটা এখানে আমরা যে লিখছিলাম 32,17,000, এই যে 32,17,000 গুণন 20%, তখন আর অন ওয়ার্কস কস্ট এই কথাটা না লিখলেও চলবে, তোমাদের বোঝার জন্য আমি রেখে দিলাম। তাইলে কস্ট অফ সেলস বা টোটাল কস্ট বেরোলো, এর সাথে প্রফিট কত জানি না, সেলিং প্রাইস দেওয়া আছে 1.5 লক্ষ ইউনিট গুণন 31 টাকা। ওই যে বলছিল প্রাইস 2012-র চেয়ে 2013-তে কমে আসবে 31 টাকা 60 পয়সা থেকে হবে, রিডিউস হয়ে হবে 31 টাকা। তাহলে এই টেন্ডারে দেবো আমরা 1.5 লক্ষ ইউনিট গুণন 31 টাকা। তাহলে টোটাল সেলিং প্রাইস ছিল আমাদের 46,50,000 আর কষ্ট ছিল 38,61,000। তাহলে এই দুইটা বিয়োগ করলে আমাদের বেরিয়ে গেল প্রফিট কত টাকা? 7,89,000। তুমি ইচ্ছা করলে এখানে বিয়োগ করে দেখিয়ে দিতে পারো। কত? 46,50,000, 46,50,000 বিয়োগ 38,61,000 বিয়োগ 38,61,000। তাহলে বিয়োগ করলে আমাদের ওইটাই থাকছে কত? 7 লাখ। বিয়োগ করলে আমাদের থাকছে কত? 7,89,000। তাহলে এটা আমি এখানে দেখিয়ে দেই তোমাদের। বিয়োগ করলে আমাদের থাকছে 7,89,000। 7,89,000। তাহলে দেখো এটাকে বলা হয় ব্যালেন্সিং ফিগার। এটা বিয়োগ করে না দেখালেও চলবে, এটাকে বলে ব্যালেন্সিং ফিগার। তাইলে আমি আজকের যে টেন্ডারের অঙ্কটা আলোচনা করলাম, এটা অন্যান্য টেন্ডারের চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম। দুই জায়গায় ব্যতিক্রম ছিল। কি কি? একটা হলো পার ইউনিটের রেট বের করতে বলছে, যার জন্য একটা পার ইউনিটের ঘর করে আমরা যে এই যে ম্যাজেন্টা কালার দিয়ে দেখিয়ে দিলাম। আরেকটা, এটা প্রত্যেকবার 1 লাখ দিয়ে ভাগ দিয়ে দিয়ে এটা বের করছে, এটা একদমই ইজি জিনিস। আরেকটা হলো সকল টেন্ডারের অঙ্ক আমরা দেখতাম টেন্ডার করতে গেলে মেটেরিয়ালের প্রাইস এবং ডাইরেক্ট ওয়েজেস এই দুইটা ফিগার দেয়া থাকতো, বাকিগুলি পার্সেন্টেজ অনুযায়ী বের করা পার্সেন্টেজের সাথে বৃদ্ধি করে বা হ্রাস করে আমরা বের করতাম। কিন্তু এই অঙ্কটাতে মেটেরিয়ালের প্রাইস দেয় নাই আর ওয়েজেসেরও রেট দেয় নাই। এখন কস্ট শিটের সময় আমরা যে 9 লাখ টাকা মেটেরিয়াল 1 লাখ ইউনিটের জন্য পার ইউনিট কত বেরোয়েছিল? 9 টাকা। আর ওয়েজেস ছিল 6 লাখ টাকা 1 লাখ ইউনিটের জন্য পার ইউনিটে 6 টাকা। এই 9 টাকা আর ওয়েজেস 6 টাকায়, এই দুইটা দিয়ে এই অঙ্কটা করব। 9 টাকা আর 6 টাকা দিয়ে গুণ করে যা বেরোয়, তারপরে অঙ্কে বলছে এটা 10% ইনক্রিজ, মানে বৃদ্ধি করো, বৃদ্ধি করে অঙ্কটা করলাম। তাহলে আশা করি তোমরা 2-3 বার যদি ইউটিউবে আমাদের এই অঙ্কটা দেখে নাও, তাহলে এই অঙ্কটার মূল জিনিসটা তোমরা বুঝতে পারবে। এই লেকচার আমাদের এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।